যখন পিএইচ নির্ণয় তুমি করবে, তো সেখানে কিন্তু আমরা পিএইচ নির্ণয়, পানির আয়নিক ঘনফল থেকে পিএইচ স্কেল কিভাবে নির্ণয় করতে হয়, তারপরে তোমার ওই আলোচনার মধ্যেই বলেছিলাম যে কখনো কখনো এটাও দেয়, ওখানে পিএইচ নির্ণয় করে সেই পিএইচ সংক্রান্ত কিছু গাণিতিক যে প্রবলেম দিয়ে একটা আমরা দেখিয়েছিলাম, সেখানে বলছিলাম যে এখানে তিনটা সমীকরণ তোমাদের মনে রাখতে হবে। একটা হলো পিএইচ কি, সেটা তো আমরা পিএইচ নির্ণয় করতে গিয়ে দেখলাম যে পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমটাকে আমরা বলি পিএইচ। তো হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম যদি পিএইচ হয়, তাহলে অবশ্যই হাইড্রোক্সিল আয়নের ঋণাত্মক লগারিদমটা হচ্ছে পিওএইচ। এরকম অবশ্যই, এটা আমাদের যুক্তি বলে আর কি। আর বলছিলাম যে ওখানে আরো একটা, তাহলে দুইটা সমীকরণ হলো, একটা পিএইচ সমান কি, সেটা হলো একটা পিওএইচ সমান কি হয়, সেটা একটা হলো। আর আরেকটা বলছিলাম যে এখানে আরেকটা সমীকরণ আছে যেটা পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে লাগে, সেটা হলো পিএইচ প্লাস পিওএস, যে সম্পর্কটা আমি দেখো নিচে তোমাদের 4 নম্বর কোশ্চেন আমি দিয়েছি, যে তোমরা দেখাও যে পিএইচ প্লাস পিওএস সমান 14, এটা একটা ফর্মুলা, কিন্তু এটাও অনেক সময় পরীক্ষাতে নির্ণয় করতে পারে, সেখানে মার্ক 2 থাকে। তো এই পিএইচ নির্ণয় করা পানির আয়নিক গুণনফল, সেই প্রশ্ন আলোচনা করতে গিয়ে মাঝখান থেকে এই পিএইচ প্লাস পিওএস সমান 14 এটা নির্ণয় করা যায় মাঝখান থেকে। তাহলে এই পিএইচ প্লাস পিওএইচ সমান 14, এটা আলোচনা শেখার জন্য নতুন করে শেখার কোনো দরকার পড়ে নাই। এই জন্য আমরা ওইভাবে আলোচনা করি। তারপরেও কিন্তু ওই যেহেতু প্রশ্ন আসে বলে আমি কিন্তু তোমাদের দেখিয়েও দিয়েছিলাম যে এরকম প্রশ্ন হয়, আর এরকম প্রশ্ন যদি হয় তাহলে তো উত্তরটা আমরা এই প্রশ্নই লিখবো, শুরুটা যেভাবে করেছি সেভাবেই করতে হবে, করে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এসে সেখানে আমরা ছোট্ট একটা মানে বিষয় আমরা ওখানে উপস্থাপন করে আমরা এই সম্পর্কটা তৈরি করে দেবো। আমরা বলছিলাম ওখানে একটা সম্পর্ক এই পর্যন্ত ছিল না, দেখো তো মনে পড়ে কিনা, যে আমরা ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা লিখলাম কি, শেষ পর্যন্ত লিখলাম যে কেসি, কেসি সমান হলো কে ডাব্লিউ সমান তোমার হাইড্রোজেন আয়ন ইন্টু হাইড্রোক্সিল আয়ন, এরকম আমরা লিখেছিলাম, যে সমান শেষে আমরা কি পাইছিলাম, একটা সম্পর্ক ওই আইনের গুণফল থেকে আমরা গাণিতিকভাবে মানে অগ্রসর হতে হতে আমরা এরকম একটা অবস্থা পেলাম যে কে ডাব্লিউ সমান হাইড্রোজেন আয়ন ইন্টু হাইড্রোক্সিল আয়নের গুণনফল। তারপরে লাইনে বলেছিলাম যে হ্যাঁ এই সম্পর্ক, অর্থাৎ এই অবস্থা, এই কে ডাব্লিউ মানটা বিজ্ঞানীরা নির্ণয় করে ফেলছে। সেই নির্ণয় মানটা কত, নির্ণয় মানটা ছিল 10⁻⁻14। তাহলে অর্থাৎ কে ডাব্লিউ মানটা তারা নির্ণয় করেছিল 10⁻⁻14। 10 যেহেতু কে ডাব্লিউ সমান দুইটা আয়নের গুণনফল, আবার এখানে কে এর মান বিজ্ঞানীরা নির্ণয় করে ফেলছে, কে ডাব্লিউ মানটা নির্ণয় করে ফেলছে 10⁻⁻14, তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন আয়ন ইন্টু হাইড্রোক্সিল আয়নের গুণনফলটাই হচ্ছে 10⁻14। যেহেতু কে ডাব্লিউর মানটা হচ্ছে 10⁻14 আর কে ডাব্লিউ সমান হচ্ছে ওই দুটো আয়নের গুণনফলের সমান, তাহলে অবশ্যই আমরা এইভাবে বলতে পারি যে তাহলে হাইড্রোজেন আয়ন ইন্টু হাইড্রোক্সিল আয়নের গুণনফলটাই হচ্ছে হলো 10⁻14। এইভাবে আমরা ইয়া করেছিলাম, মানে ওই পর্যন্ত। তো ওখান থেকে আমরা বলেছিলাম যে এইখানে এসে যদি আমরা ইয়া করি, যদি আমরা লগ নেই, ঋণাত্মক লগ নেই, তাহলে আমরা গাণিতিক ভাবে আমরা পিএইচ প্লাস পিওএইচ সমান 14 এইটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আমাদের পিএইচ নির্ণয় করার জন্য পানির আণবিক গুণফল থেকে শুরু করে আমরা ক্যালকুলেশন করতে করতে একটা সময় আসলাম, একটা জায়গাতে আসলাম যে কে ডাব্লিউ সমান হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়নের গুণফলের সমান হয়। তারপরে পরেই বলা হলো যে না, এই কে ডাব্লিউর মান বিজ্ঞানীরা নির্ণয় করেছেন, সেটা হলো কত, যে 10⁻⁻14। তখন আমরা বললাম যে হ্যাঁ, তাহলে হাইড্রোজেন আয়ন ইন্টু হাইড্রোক্সিল আয়নের গুণনফল 10⁻⁻14। এই পর্যন্ত এসে আমরা বলছিলাম যে তাহলে তুমি ইয়া করো, ওই উভয় পাশে আমরা লগ নিয়ে নিই, লগ নিলে আমরা গাণিতিকভাবে ক্যালকুলেশন করলে একটা সম্পর্ক আমরা পেয়ে যাব। সেই উভয় পাশে লগ নিয়ে, ওইখান থেকে উভয় পাশে লগ নিয়ে আমরা বলছিলাম তোমাদের, আচ্ছা এটা এটা এখানে জিনিসটা দেখিয়ে দিই। এখান থেকে আমরা এই যে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত এসে
তারপরে আমরা বক্তব্য দিয়েছিলাম যে বিজ্ঞানীরা KW এর মানটা তারা নির্ণয় করেছে, এই যেখানে সেই কথাটা এখানে লেখা আছে, নির্ণয় করেছে কত 10⁻⁻10⁻14 এই কথাটা তারা এই মানটা তারা নির্ণয় করেছে। তো এই মানটা KW মান যদি এটা হয় তাহলে আমরা সমান, তখন আমরা এই লাইনটাকে আমরা এইভাবে আমরা লিখবো যে সুতরাং হাইড্রোজেন আয়ন ইনটু হাইড্রোক্সিল আয়নের মান হচ্ছে 10⁻14। এখন বলছিলাম যে দেখো এখানে তোমাদের লগ দিন দেখিয়েও দিয়েছিলাম, যদিও এই পিএইচ স্কেল নির্ণয়ের ক্ষেত্রে এই লাইনগুলো লেখার প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু পিএইচ প্লাস পিওএইচ সমান 14 একটা সম্পর্ক একটা প্রশ্ন থাকে, তো সেই জন্য মাঝখানে আমি তোমাদের এটা লগ দিয়ে আমি সেটা নির্ণয় করে তোমাদের দেখাইলাম যে হ্যাঁ এইভাবে যদি আমরা লগ নিই তাহলে গাণিতিকভাবে ক্যালকুলেশন করে এই সম্পর্কটা আসলে চলে আসে। তো এইভাবে দেখা দেওয়ার পরেও কিন্তু এই প্রশ্ন আলোচনাটা একজন মনে করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা কিছুই হয়নি, জাস্ট সে টাচ করেছে এই পর্যন্তই। তারপরে আমরা আস্তে আস্তে ওই মানগুলো আমরা তোমার ক্ষারীয় দ্রবণে কেমন হয়, অম্লীয় দ্রবণে কেমন হয়, এইভাবে আমরা আস্তে আস্তে কথাবার্তা বলে বলে শেষ পর্যন্ত আমরা এই সম্পর্কে আমরা নির্ণয় করলাম যে হ্যাঁ তাহলে আমরা এর থেকে বলতে পারি যে পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন। পিএইচ সমান যদি লগ হাইড্রোজেন হয় তাহলে অবশ্যই পিওএইচ সমান হবে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, এরকম আমরা বলছে। তাহলে এই হচ্ছে একটা সমীকরণ, আর পিওএইচ সমান সেটা একটা সমীকরণ, আর মাঝখানে যেটা তোমাদের দেখালাম যে পিএইচ প্লাস পিওএইচ সমান 14 এটা একটা সমীকরণ। এই তিনটা সমীকরণ আমাদের প্রয়োজন হয়। আমরা নর্মালি স্বাভাবিকভাবে যখন আমরা কোনো দ্রবণের পিএইচ নির্ণয় করতে যাই, বিশেষ করে সবল অম্ল সবল ক্ষার এই জাতীয় দুর্বল অম্ল ক্ষারের ক্ষেত্রে আমরা এই সমীকরণগুলো সরাসরি আমরা ব্যবহার করতে পারি না, তখন আমাদের অন্যান্য বিষয় লাগে। তো অন্যান্য বিষয়গুলো আমরা এই পরে আমরা আলোচনা করব যে সেই বিষয়গুলো কি এবং কিভাবে সেগুলো ইউজ করতে হয়। তো এখানে এসেই তো একটা বড় একটা ধাক্কা খেয়ে গেলাম যে আমি তোমাদের এত স্লোলি, বলতে গেলে স্লোলি আমরা এমন না যে হ্যাঁ আলোচনা শুরু করলাম ঝটপট করে বলে ফেললাম তারপরে আমরা সেটা লিভ করলাম যে না আমরা এটা শেষ হয়ে গেছে পরে আলোচনা, না এরকম কিন্তু না। একই কথা অনেকবার বলা হচ্ছে, যেহেতু আমাদের সিস্টেমটা একটু অন্যরকম হয়ে গেছে, তোমরা আমাদের প্রশ্ন করতে চাইলেও প্রশ্ন করো না, আবার আমরা যে একটা জিনিস তোমরা বুঝলে কিনা তোমাদের জিজ্ঞেস করবো সেই সুযোগটা অনেক সময় আমাদের থাকে না, এই জন্য একই কথা বারবার বলি। এটা আবার যারা ভালো একটু বোঝে তারা কিন্তু বিরক্ত মনে করে যে স্যার একই কথা বারবার বলেন, এটা কেমন হয়ে গেল, এরকম কথা কিন্তু অনেকে আবার বলে যারা একটু ভালো বোঝে, যারা পড়াশোনা করে। আর যারা ভালো পড়াশোনা করে তারা হয়তো বলবে না ঠিক আছে এরকম বলাই ভালো। তো যাই হোক এই ছিল ওই প্রশ্ন। তাহলে তোমার এখন প্রশ্নটা আমরা দেখি আবার। তাহলে যদি তারা এই আলোচনাটা যদি শিখতো তাহলে এই 3 আর 4 এই আলোচনাটা কোনো ব্যাপারই ছিল না। দেখো 4 নম্বর প্রশ্ন এখানে এই যে 4 জনের খাতা আমি দেখেছি, সেই 4 জনের মধ্যে 4 জনের মধ্যে 3 জন টাস্ক 2 জন টাস্ক করেছে, একজন হলো 9 আরটা হলো 24, 2 জনই 0 পেয়েছে। তো এই 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 4 নাম্বার কোশ্চেনটা পিএইচ কি সেটাও লেখেনি, আবার পিওএইচ এটা একটা জানা প্রশ্ন, যে যারা পিএইচ স্কেল নির্ণয় করা যায় কিভাবে করতে হয় সেটা যারা পারবে তার অবশ্যই পিএইচ প্লাস পিএইচ এই জিনিসটা তারা অবশ্যই তার পারতে হবে। যদি না পারে আমি বলবো তাহলে সেটা তারা শেখে নেয়, হয়তো তারা ওই যেরকম আমরা বিভিন্ন জিনিস একদম ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে পড়া মুখস্থ পারে ছড়াগুলো মুখস্থ পারে, যে কি বললো তো সেটা সে জানে না কিন্তু সে বলে ফেললো, এইভাবে পড়া তার অর্থ হচ্ছে এইভাবে পড়া। তো এইভাবে আসলে সায়েন্সের স্টুডেন্ট আসলে এইভাবে পড়াটা ঠিক না। আচ্ছা, আর এই যে 3 নাম্বার এখানে তোমার দেখো যে পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে যে অঙ্কগুলো আমরা কত সহজ একটা অঙ্ক ছিল, যেমন সালফুরিক অ্যাসিড আমি উদাহরণ দিয়েছিলাম, তারপরে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড উদাহরণ দিয়েছিলাম, HCl উদাহরণ দিয়েছিলাম। তো এই যে উদাহরণগুলো দিলাম যে একটা দ্রবণের, আমি তো আগেই বলছি নর্মালি আমরা যে পিএইচ নির্ণয় করি গাণিতিকভাবে, সেই পিএইচ নির্ণয় করে অবশ্যই শক্তিশালী অম্ল শক্তিশালী অর্থাৎ ওয়ালাইকুম আসসালাম সবল অম্ল এবং সবল ক্ষার। তো সোডিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই একটা সবল একটা ক্ষার। তাই এখানে আমরা পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে যে নর্মালি যে সমীকরণগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। তো সেখানে তোমার এখানে যদিও হাইড্রোক্সিল আয়ন আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে, তাহলে মানে এখানে আমরা নর্মালি আগে পিওএইচ নির্ণয় করতে পারি, পিওএইচটা আমরা সরাসরি নির্ণয় করতে পারি, সরাসরি নির্ণয় করতে পারবো না বলে আমাদের ওই 3টা সূত্র আমাদের মনে রাখতে হয়, যে পিএইচ সমান কি, পিওএইচ সমান কি, পিএইচ প্লাস পিওএইচ এটা সমান আবার কি,
এই জন্য আমাদের 3টা সমীকরণ আমাদের জানতে হয়। আর এই তোমার এখানে হয়তো সোডিয়াম হাইড্রোক্সাইড না বলে হয়তো হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো বা নাইট্রিক অ্যাসিড বলো বা সালফিউরিক অ্যাসিড বলো, আসলে এত সহজভাবে আসলে অঙ্ক থাকেও না। এটাই তো একটা সহজ অঙ্ক যে সোডিয়াম হাইড্রোক্সাইড এই তো শক্তিশালী অম্ল, তাহলে এটার ঘনমাত্রা মানেই হচ্ছে হলো হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সে একটা শক্তিশালী, সালফিউরিক অ্যাসিড শক্তিশালী, তার যে ঘনমাত্রা দেওয়া থাকে সেটাই হচ্ছে তার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এই জন্য সবল অম্ল বা সবল ক্ষারের ক্ষেত্রে পিএইচ নির্ণয় করা খুবই সহজ। তো এখানে একটু তোমাদের একটু চিন্তা করার দরকার ছিল যে আমি তো পিএইচ নির্ণয় করবো বা পিএইচ যেটাই নির্ণয় করি না কেন, আমাকে ওই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা আমাকে আগে নির্ণয় অবশ্যই করতে হবে। নির্ণয় যদি করতে না পারি তাহলে আমি ওই সমীকরণ ইউজ করতে পারবো না, পিএইচ অথবা পিএইচ এর মানও আমি নির্ণয় করতে পারবো না। কিন্তু এখানে তো দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নিত হলে আমরা হাইড্রোক্সিল আয়ন পাই, এখানে কিন্তু আমরা হাইড্রোজেন আয়ন পাই না, এই জন্য আমরা সরাসরি পিএইচ নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বিকল্প পথে যেতে হবে। বিকল্পটা কি, আগে আমরা পিওইচটাকে নির্ণয় করবো, নির্ণয় করে তার পরবর্তীতে যেহেতু আমাদের আরেকটা ফর্মুলা জানা আছে যে পিএইচ প্লাস পিওইচ সমান 14, তাহলে এর মধ্যে পিএইচ প্লাস পিওইচ এর মধ্যে দুটো যে কোনো একটা বের করতে পারলে আমি বাকিটা আলটিমেটলি এই সমীকরণ থেকে আমি পেয়ে যাবো। যেহেতু আমরা এখানে পিওইচ নির্ণয় করতে পারবো, যেহেতু এটা সবল খাত, এখানে পিওইচ নির্ণয় করাটা খুবই সহজ। আমরা এখানে পিওইচটা নির্ণয় করে নিয়ে তারপর আমরা ওই সমীকরণটা যাবো যে পিএইচ প্লাস পিওইচ সমান 14। যদি পিওইচ এর মানটা আমরা নির্ণয় করে ফেলাম তাহলে 14 থেকে সেই মানটা আমরা বিয়োগ করলে পারি পিএইচ আমরা পেয়ে যাবো। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো সরাসরি তো ঘনমাত্রাটা দেওয়া নেই, হ্যাঁ দেওয়া নেই, অনেক সময় দেওয়া থাকে না, এই থাকে না বলে এই থাকে না কাজটা তোমাকে করতে হবে। এই জন্যই অঙ্কটার মান ছোট অঙ্ক। এই পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে যে অঙ্কগুলো থাকে সাধারণ অঙ্কগুলো, সেগুলো সাধারণত আসলে 2 মার্কই থাকে। যেমন এখানে যদি আমি এই পার্সেন্টেজ না দিয়ে যদি এটা যদি ঘনমাত্রা বলতাম যে 0.505 বা 0.163 এরকম দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ নির্ণয় করো, সেক্ষেত্রে অঙ্কের মার্ক হয়তো 2 থাকবে। যেহেতু এখানে একটু ঝামেলা তৈরি করে দিয়েছে এই জন্য মার্কটা হয়ে গেছে 3। মানে এখানে অঙ্ক হচ্ছে 2টা অংশ, একটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করা, যেহেতু এখানে একটা কাজ করতে হবে এই জন্য এখানে একটা মার্ক আছে, আর পিওইচ নির্ণয় করা এখানে একটা অঙ্ক হিসাব তো আছে। এই জন্য এই দুইটা ইয়ার জন্য কাজের জন্য এখানে নাম্বার একটু মানে এত বেশি করে দেওয়া হয়েছে এই অঙ্কের মানে স্ট্যাটাস অনুসারে। তো তাহলে তোমাকে এখন সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা নিয়ে তুমি এখন পরিমাণগত রসায়ন থেকে এগুলো অনায়াসে তুমি শিখে ফেলছো। খুব একটা সহজ ব্যাপার যে এত পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড, এত পার্সেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এত পার্সেন্ট সোডিয়াম কার্বনের এর ঘনমাত্রা কিভাবে নির্ণয় করতে, আমরা তো সে আমাদের একটা নির্ধারিত ফর্মুলা তো জানাই আছে যে আমরা এস সমান 1000 ইন্টু ডাব্লিউ, তারপরে এম বাই এম ইন্টু ভি, 1000 ইন্টু ভি। এই ফর্মুলাটা আমরা খুব সহজেই আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা নির্ণয় করতে, যখনই ঘনমাত্রা নির্ণয় হয়ে গেল তখন আবার এসে আমরা পিএইচটা নির্ণয় করতে পারি। মানে এই জেরিনা নাম রোল কত, তোমার রোলটা লেখো না কেন তোমাদের নামের সাথে? স্যার 9005। রোলটা নামের পাশে লিখে দিও। আচ্ছা, তাহলে এই ছিল 3 নম্বর অঙ্ক। আচ্ছা, এরপরে এখন যেটা তোমাদের আমি বলতে যাচ্ছি, দেখো এই আলোচনাগুলো এত সহজ আলোচনা, অথচ কিভাবে তোমরা মিস করলে আমি এটি বুঝলাম না। এখানে আমি তোমাদের বারবার বলছিলাম যে এই নীতির প্রশ্নের আলোচনা এত, অর্থাৎ এই সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা অর্থাৎ রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারের রাসায়নিক সাম্যাবস্থা এই অংশের আলোচনা এতটাই সহজ যেটা আসলে আমি ভাষাতে তোমাকে বোঝাতে পারবো না যেটা কত সহজ। এখানে দেখো তার মধ্যে আবার নীতির আলোচনা হচ্ছে আরো সহজ। সেটা কিরকম আমরা বলছিলাম যে তুমি নীতির সাহায্যে তুমি চাপের কথা তুমি ব্যাখ্যা করবা, এটা হচ্ছে একটা ফর্মুলার মতো একটা বিষয়। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। সেই ফর্মুলাগুলো এখানে দেখো যে এখানে লেখা আছে যে সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব, সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব কি লিখছে। তাহলে এই দেখো উত্তরটা কিভাবে লিখতে হয়, এই জন্য আমি তোমাদের উত্তর সহ এই জিনিসগুলো তোমাদের সামনে উপস্থাপন করি, যে যারা অন্তত চেষ্টা করে তারা হয়তো এটা রেকর্ড করে নিতে পারে বা যে কোনো ভাবে তারা এটা ইয়া করেও নিতে পারে যে ঠিক আছে যে একটা কমপ্লিট জিনিস। আমি যেরকম হইতে পারতো যে হ্যাঁ এই সাম্যাবস্থার উপরে তাপমাত্রার প্রভাব এটুকু দিয়ে বাস বাকিটুকু আমি ইয়ে করে দিতে পারতাম, আমি ওমিট করে দিতে পারতাম, দিয়ে আমি আলোচনা করতে পারতাম, শুধু একটা উদাহরণটা এখানে থাকে, এই উদাহরণগুলো এখানে থাকতো, আর কিছু আমি রাখতাম না। হ্যাঁ সেটাও করতে পারতাম, কিন্তু আর করিনি কেন, যে তোমরা যদি কেউ মনে করো যে না জিনিসগুলো তাহলে আমি একটু রেকর্ড করে নেওয়ার চেষ্টা করি বা আমি পরবর্তীতে দেখবো, হ্যাঁ সেটা তার তোমরা করতে পারো। এটা একটা ফর্মুলা, ফর্মুলা কি লিখছে যে তাপমাত্রার প্রভাবের কথা কিন্তু আগেই বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার উপরে তাপের 2 ধরনের প্রভাব থাকে।
কেন দুই ধরনের রাসায়নিক তাপমাত্রার উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ ছিল যে একটা বিক্রিয়া হল তাপ উৎপাদন, এর হচ্ছে এক ধরনের বিক্রিয়া, আর হচ্ছে তাপ হারিয়ে বিক্রিয়া, এটা হচ্ছে এক ধরনের বিক্রিয়া। তো প্রত্যেক বিক্রিয়ার ক্ষেত্রেই তাপের আমরা দুই ধরনের প্রভাবের কথাই আমরা বলি। এই দুই ধরনের প্রভাবের কথা আমাদের প্রত্যেক বিক্রিয়ার ক্ষেত্রে আসবে। এখন প্রত্যেক বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম শুরুতেই। যে আমরা তো জানি যে বিক্রিয়া হচ্ছে দুই রকম, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য আমি যে বক্তব্য দেব যে তাপ বাড়ালে কি হবে, কমালে কি হবে, ঠিক তার বিপরীত বক্তব্যটাই দেবো হচ্ছে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। মানে কতটা সহজ আলোচনা, এই জন্য বলছিলাম যে আলোচনা হচ্ছে সহজ। আর তাপের প্রভাব কি হবে, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। ফর্মুলা মানে একটা সেই ছোট ছোট ছেলে মেয়েদের মতো তোমাদের সেই কবিতা শেখার মতো, মানে ছড়া শেখার মতো, যে তুমি এই শিখে রাখলা, এই কথাগুলো মনে থাকবে, তারপর তোমাকে একটা বিক্রিয়াতে বলবে যে তুমি এই বিক্রিয়াটার উপরে তাপের প্রভাবটা আলোচনা করো, তখন তুমি তোমার কবিতা, তুমি তোমার শেখা মুখস্থ জিনিসগুলো তুমি আগে মনে করার চেষ্টা করবে। আমি কি বলেছিলাম তাপ উৎপাদন বিক্রিয়ার ক্ষেত্রে, কি বলেছিলাম? হ্যাঁ, এই বিক্রিয়াতে যদি তাপ বাড়ানো হয় তাহলে রাসায়নিক সাম্যাবস্থা কি হয়, পিছনের দিকে অগ্রসর হয়। তাহলে তাপ উৎপাদন বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ বাড়ানো হয়, রাসায়নিক সাম্যাবস্থা কি হয়, পিছনের দিকে অগ্রসর হয়। আর যদি কমানো হয় তাহলে অবশ্যই সামনের দিকে অগ্রসর হবে। তো সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হলে উৎপাদ বাড়ে না করে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানার কথা। এই কথাকে একাধিকবার বলেছিলাম যে সাম্যাবস্থা সামনের দিকে যাও, অর্থাৎ ডান দিকে যাও, ডান দিকে গেলে সাধারণত উৎপাদের পরিমাণটা বাড়ে। আর সাম্যাবস্থা যদি বাম দিকে মানে পিছন দিকে আসে, পিছন দিকে আসে, তাহলে উৎপাদের পরিমাণটা কমে। আবার উৎপাদের কথা কেন বলেছিলাম, যে রাসায়নিক বিক্রিয়া মানে আমাদের টার্গেট হচ্ছে উৎপাদ, এই জন্য উৎপাদকে আমরা বেশি করে হাইলাইট করব। যদি কেউ মনে করে যে স্যার আমি উৎপাদের কথাও বললাম, বিক্রি করার কথাও বললাম, সেটাও হবে, সেটাও কোনো ভুলের কোনো বিষয় না। কিন্তু যেহেতু আমরা বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়া মানে আমাদের উৎপাদ হচ্ছে টার্গেট, আমরা উৎপাদ তৈরি করার জন্য আমরা রাসায়নিক বিক্রিয়া আমরা সংগঠিত করি, এই জন্য আমরা উৎপাদকে আমরা হাইলাইট করব। তাহলে তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা যদি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে রাসায়নিক সাম্যাবস্থা বাম দিকে মানে পিছনের দিকে অগ্রসর হয়। ফলে কি হয়, ফলে উৎপাদের পরিমাণটা কমে যায়। আর যদি আমরা তাপ যদি আমরা হ্রাস করে দেই, তাহলে এই এই বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হয়, অর্থাৎ উৎপাদের পরিমাণ, যেহেতু ডান দিকে অগ্রসর হলে উৎপাদন পরিমাণ হয়, তাহলে উৎপাদের পরিমাণটা বাড়ে। তাহলে এই হলো তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে আমার হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা মানে বক্তব্য, মানে এটা একটা ফর্মুলা, এটা হচ্ছে একটা ফর্মুলা। তুমি এই ফর্মুলাটা শিখছো যে তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বাড়ালে সাম্যাবস্থা কোন দিকে যায়, অথবা তাপ কমালে সাম্যাবস্থাটা কোন দিকে যায়, মানে জাস্ট একটা সূত্র। এখন এই সূত্র শেখার পরে তোমাকে আমি মন্তব্য করতে দিয়েছি যে বলো তো তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাবটা কি হবে, তখন তোমার সূত্রটা তুমি মনে করবা যে এটা কোন ধরনের বিক্রিয়া। যেহেতু আমরা বলছি যে আমরা তো বিক্রিয়াকে আমরা তাপের উপরে ভিত্তি করে, তাপমাত্রার উপরে ভিত্তি করে আমরা দুই ভাগে আমরা ভাগ করে ফেলেছি। প্রথম ভাগটা হচ্ছে তাপ উৎপাদী, দ্বিতীয় ভাগটা হচ্ছে তাপ হারি। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য আমাদের বক্তব্যটা একরকম যেরকম হবে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে বক্তব্য ঠিক একেবারেই বিপরীত হবে। যখন আমি এইমাত্র তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাবটা আলোচনা করলাম, যে তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা বাম দিকে যায়, তাপমাত্রা যদি কমে সাম্যাবস্থা ডান দিকে যায়, তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, আমি জাস্ট উল্টাই দেবো, আমাকে নতুন করে কিছু বলার নেই। যে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপ বাড়িয়ে দেই, তাহলে রাসায়নিক সাম্যাবস্থাটা কোন দিকে যাবে, ওদিকে প্রথম বলছিলাম বাম দিকে, তাহলে অবশ্যই এটা ডান দিকে। হ্যাঁ, অবশ্যই ডান দিকে। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়ে, তাহলে অবশ্যই ডান দিকে যাবে। আর যদি তাপ কমিয়ে দেয়, তাহলে অবশ্যই পিছন দিকে আসবেন, বাম দিকে আসবে। মানে ঠিক এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে এই প্রভাবটা হচ্ছে একটার আরেকটার ঠিক উল্টো। তার মানে আমার এখানে দুইটি, এখানে আমাকে খুব মনোযোগ দিয়ে মুখস্থ করার দরকার নেই। একটা মুখস্থ করবো, সেটিকে জাস্ট অন্য বিক্রিয়ার জন্য আমি উল্টাই দেবো। এখন এখানে বক্তব্য ছিল যে যে বিক্রিয়াটা ছিল, সেই বিক্রিয়াটা ছিল তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এখানে উৎপাদী বিক্রিয়ার জন্য কি হবে, সেটা সেই কথাটা আমি বলে দেবো। যে তখন তোমাকে প্রথমে এইভাবে বলতে হবে যে আমরা নীতি অনুসারে আমরা জানি সাম্যাবস্থার উপর তাপের গুরুত্বপূর্ণ প্রভাব আছে, ঠিক আছে। যেহেতু তোমাকে কি করতে হবে, যেহেতু এই নিম্নোক্ত বিক্রিয়াটি বা উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াতে যদি আমি তাপ বৃদ্ধি করি, তাহলে নীতি অনুসারে এই বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হয়ে যে আরোপিত তাপের প্রভাবটা আসলে প্রশমিত হয়ে যায়, ফলে উৎপাদের পরিমাণটা হ্রাস পায়। আবার আমি এই বিক্রিয়াতে যদি আমি তাপমাত্রা যদি কমিয়ে দেই, তাহলে এই নীতি অনুসারে এই তাপের প্রভাবটা কমানোর জন্য রাসায়নিক সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদের পরিমাণটা বেড়ে যাবে, এবং এবং ওই তোমার প্রভাবিত তাপের প্রভাবটা আসলে প্রশমিত হয়ে যাবে, অর্থাৎ এখানে উৎপাদের পরিমাণটা পাবে। বাস হয়ে গেল, তাপের কথা হয়ে গেল। কিন্তু যদি এটা তাপহারি যদি হতো, তাহলে তোমাকে ওইভাবে প্রথমে তোমাকে বলে না, হ্যাঁ উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি হচ্ছে একটা তাপহারি বিক্রিয়া। অতএব লাসেতের নীতি অনুসারে এই বিক্রিয়াতে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে তাপের প্রভাব প্রশমিত হওয়ার জন্য এই বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হবে, ফলে উৎপাদের পরিমাণটা বাড়বে। আবার যদি এই বিক্রিয়ার মাধ্যমে যদি আমি তাপমাত্রা হ্রাস করে দেয়, যেহেতু বিক্রিয়াটা তাপ হয়, তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হবে, ফলে
আরবিতে তাপের প্রভাবটা প্রশমিত হবে এবং উৎপাদের পরিমাণটা কমে যাবে। ঠিক এতটুকুই বক্তব্য ছিল, এর বেশি না। যেহেতু তোমাদের আমরা বলেছিলাম যে দুইটা প্রভাবের জন্য তিনটা মার্ক, তার মানে তাপের জন্য তুমি একটা মার্ক আর চাপের জন্য একটা মার্ক। তাপের মধ্যে তো দুইটা 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 মন্তব্য আছে, চাপের ক্ষেত্রে দুইটা মন্তব্য আছে, তাহলে 3 মার্ক দুইটা প্রভাবের জন্য ভাগ করে দিলাম 1.5 করে, সেই 1.5 মার্ককে আবার 2 ভাগে ভাগ করে দিলাম। তাহলে কতটুকু বক্তব্য হতে পারে? এখানে একদম আমাকে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই, একদম তুমি মানে কমিয়ে কমিয়ে এডিট করতে করতে তুমি যতটুকু একদম নির্যাস কথাটুকু তুমি যেখানে বলে দিবে, এটি এখানে দরকার ছিল। কিন্তু যাই হোক, এই কথাগুলো কেই বলতে পারবে, কথাগুলো উল্টাপাল্টা বলে দিয়েছে যে তাপ মানে এমন ভাবে কথাগুলো বলছে ওখানে কোনো মিনিংই আসে না, যেখানে আসলে আমি মার্ক আমি ওইভাবে দিতে পারিনি। আচ্ছা, তাহলে তারপর কথা বললাম, তারপরে কি, তারপর ঠিক চাপের কথা। চাপের কথা এখানে আমাদের ঠিক একদম সেই সূত্রের মতো, আমরা সূত্রটাকে মুছতে হবে। সূত্রটা কি? সূত্রটা হলো এখানে ওই আগে যেরকম বলেছিল যে তাপের উপর ভিত্তি করে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করি, না এখানে আমাদের ওইরকম ভাগ কোনো নেই। আমরা এখানে শুধুমাত্র আমরা এখানে ভাগ কিভাবে করব, যে এখানে চাপের কথা বলতে গেলে আমরা বলবো, আমরা সূত্রের কথা আমরা বলবো, যা আমরা জানি যে যে সকল বিক্রিয়াতে উভয় দিকে, যে সকল বিক্রিয়াতে উভয় দিকে, আমরা কখনোই বলতে যাব না, যেহেতু আমাদের একটা ফর্মুলা, আমরা কখনোই বলতে যাব না উৎপাদনের দিকে বিক্রিয়কের দিকে না। হ্যাঁ, বলতে পারো, কিন্তু সেই কথাগুলো না বলে যত সংক্ষেপে বলা যায়, যে বিক্রিয়াতে উভয় দিকে মূল সংখ্যা সমান থাকে সেই বিক্রিয়ার উপরে চাপের কোনো প্রভাব থাকে না। যদি না থাকে তাহলে অবশ্যই চাপের প্রভাব আছে। তাহলে তুমি আগে বিক্রিয়াটা পর্যবেক্ষণ করি, তারপর তুমি মন্তব্য করো। যেহেতু যেহেতু উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটিতে উভয় পার্শ্বে, অর্থাৎ উৎপাদের দিকে বা বিক্রিয়কের দিকে উভয় দিকে মোল সংখ্যা সমান নেই, অতএব এই বিক্রিয়ক উপরে চাপের প্রভাব বিদ্যমান। বাস বিদ্যমান, তাহলে এখন চাপ দিলে কি হবে, এখন চাপ না দিলে কি হবে, বাস এই দুইটা কথা বলে দিলে হয়ে যেত। তাহলে এখানে আমাদের ফর্মুলা তো বলেছেই যে সাম্যাবস্থায় চাপের উপর, আচ্ছা এই যে কোনো গ্যাসীয় বিক্রিয়া সাম্যাবস্থার উপরে চাপ বৃদ্ধি বা হ্রাস করলে রাসায়নিক সামনের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয় যেন চাপ পরিবর্তনের প্রভাবটা প্রশমিত হয়। সাধারণত বিক্রিয়ার যেদিকে, দেখো যে কথা বলছে, সাধারণত বিক্রিয়ার যেদিকে মোল সংখ্যা কম থাকে চাপ বৃদ্ধি করিলে সাম্যাবস্থা সেদিকে সেদিকে সরে যায়, এবং চাপ হ্রাস করলে সাম্যাবস্থা বিপরীত দিকে সরে যায়। তো এটা ছিল তোমার হচ্ছে একটা ফর্মুলা। এখন তুমি এই বিক্রিয়ার জন্য তুমি এখন লেখো, দেখো এই বিক্রিয়ার জন্য এখন ব্যাখ্যাটা কিভাবে করছে, যে বিক্রিয়ার যে চাপ, তারপরে এই বিক্রিয়াতে চাপের প্রভাব আছে কিনা সেটা তুমি বলে নিলা, বলে নিয়ে তারপর তুমি এখন মন্তব্য করলে, হ্যাঁ যেহেতু উদ্দীপকের বিক্রিয়াটিতে চাপের প্রভাব আছে, উভয় দিকে মোল সংখ্যার সময় চাপের প্রভাব আছে, তাহলে এই বিক্রিয়াতে যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থা সেদিকেই যাবে যেদিকে আসলে মোল সংখ্যা কম থাকে। যেহেতু উদ্দীপকের বিক্রিয়াতে মোল সংখ্যা ডান দিকে কম আছে, অতএব এই বিক্রিয়ার সাম্যাবস্থাটা চাপ বৃদ্ধির কারণে ডান দিকে অগ্রসর হবে এবং আরো কিন্তু চাপের প্রভাবটা প্রশমিত হবে, অর্থাৎ উৎপাদন পরিমাণটা বাড়বে। আবার যদি হ্রাস করো, ঠিক বিপরীত কথা। হ্যাঁ, হ্রাস করলে কি হবে, যে আমরা জানি হ্রাস করলে রাসায়নিক সাম্যাবস্থা সেদিকে যেদিকে মোল সংখ্যা বেশি, যেহেতু উদ্দীপকের বিক্রিয়াতে বিক্রিয়কের দিকে মোল সংখ্যাটা বেশি, অতএব এই বিক্রিয়ার সাম্যাবস্থাটা বাম দিকে, অর্থাৎ বিক্রিয়কের দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। বাস এই এতটুকু কথা ছিল, কিন্তু এই কথাগুলো কেউই আসলে সুন্দর করে গুছিয়ে তুমি বলতে পারো নাই। তো এই ছিল তোমার নীতির কথা। আর যেটা আমি প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা তো একেবারেই একটা সহজ প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নটা লিখতে গিয়ে তোমরা আসল জিনিসটা তোমরা ছেড়ে দিচ্ছ। তুমি একটা বিক্রিয়া কিভাবে শুরু করবা সেটা না বলেই তুমি হঠাৎ করে তুমি বললা যে হ্যাঁ এইভাবে একটা বিক্রিয়া, এই 1 মোল 2 মোল, হ্যাঁ ঠিক আছে বলো, ওগুলো তো আমাদের বলতেই হবে, কিন্তু তার আগে দরকার যে এই বিক্রিয়ার সাম্যাবস্থা তুমি নির্ণয় করতে গেলে সেখানে ছোটখাটো কিছু নিয়ম থাকে, সেই নিয়মটা তুমি বিক্রিয়াটা কিভাবে শুরু করতেছো, কোথায় শুরু করতেছো, সেখানে কিন্তু পাত্রের দরকার আছে কিনা, পাত্র দরকার, সেই পাত্রের কোনো আয়তন আছে কিনা, আবার সে বিক্রিয়াটা যদি গ্যাসিয়াস হয় সেখানে চাপের প্রভাব আছে কিনা, সেই চাপটা প্রভাব থাকলে সেটা কি তুমি ধরে নিবা নাকি আলটিমেটলি সেটা তো মানে হিসেব করতে বের করবা, এই কথাগুলো আগে বলে নিতে হয়। যেমন এই যে বিক্রিয়াটা ছিল, যে বিক্রিয়াটা তুমি কেপিআর রাশিমালা তুমি নির্ণয় করো, দেখো এখানে বলেছে মনে করি কি তুমি কতখানি নিচ্ছ। হ্যাঁ, তুমি ওটা তো গাণিতিকভাবে দেখিয়ে দিয়েছো, তুমি একটা তোমরা শুরু করছো কোথেকে, শুরু করছো সংশ্লিষ্ট বিক্রিয়া, এখান থেকে তোমরা শুরু করেছো, আর উপরটুকু কোনো খবর নেই। তারপর তোমার বাকিটা লিখছো, লিখে আবার এখান তো এই যে তোমার আংশিক চাপ নির্ণয়ের ক্ষেত্রে এখানেও তোমার ওই লিখতে গিয়ে ওখানে একটু সমস্যা তোমরা করে ফেলছো, কিন্তু না এত সমস্যা করার দরকার ছিল না। এত সুন্দর একটা প্রশ্ন, এত সহজ একটা প্রশ্ন, তাহলে প্রথমে তোমাকে শুরু করতে হবে যে হ্যাঁ তুমি কতটুকু নিলে, কি কি উৎপন্ন হলো, তারপরে এই বিক্রিয়ার মাধ্যমে একটা চাপের কথা তুমি বলে, যদি গ্যাসের চাপের মতো কথা বললে, এই বিক্রিয়াটা কেমন ধরনের পাত্রের আয়তনে তুমি সংগঠিত করলে সেটাও তুমি বলতে পারো। বলার পর তারপর তুমি সংশ্লিষ্ট বিক্রিয়াটা কিভাবে হয়, কিভাবে সাম্যাবস্থা তৈরি হয় সেটা লিখে, মোল সংখ্যা কেমন হয় সেটা বলে আস্তে তুমি ক্যালকুলেশন করলে হয়ে যাবে। যাই হোক, টাইম তো প্রায় শেষ হয়ে গেছে, আর কয়েক মিনিট সময় আছে। তো এখন নতুন প্রশ্ন আমি
এখন তো আলোচনা করতেই তো আমার মানে ভয় লাগতেছে যে আমি কি আলোচনা করবো নতুন প্রশ্ন। আর তোমাদের তো আসলে আমি মানে ইয়েই করতে পারছি না যে মানে আসলে অবসর হতেই আবার ভয় লাগতেছে যে এখন কি পড়াবো, স্যার, কিভাবেই বা পড়াবো। হ্যাঁ বলো। স্যার আপনি আপনি আমার খাতা দেখেন নাই? আমি খাতা তোমারটাই শুধু স্যার না, 9001। হ্যাঁ হ্যাঁ আমি খাতা আমি 9001 দেখিনি, 11 দেখি নাই, 36 দেখি নাই, 33, 49 এই খাতাগুলো তোমাদের কালকে আমি তোমার মার্কটা জানিয়ে দেবো। হ্যাঁ কালকে তোমাদের মার্কটা আমি জানিয়ে দেবো কালকে। আর তোমরা খাতাতে কি ভুল করেছো, যারা ভুল করেছো আমরা আলোচনা যারা শুনছো তারা তো বুঝতেই পারতেছো যে কে খাতাতে কিরকম লিখছো। খাতাতে খুব বাজে লেখার জন্য আমি কয়টা খাতা দেখার পরে আমি নিজেও একটু আসলে ইয়াতে ব্যস্ত থাকার কারণে আসলে এই খাতাগুলো ওইভাবে ইয়া করে করতে পারি। তো কালকে ইনশাআল্লাহ তোমরা সব পেয়ে যাবে। তো যাই হোক আমরা আলোচনা করছিলাম নেক্সট যে অংশ ছিল রাসায়নিক পরিবর্তনের যে অম্ল ক্ষার, তো অম্ল ক্ষার নিয়ে তো আমরা বেশ কিছু কথা বলেও ফেললাম, যেমন পরীক্ষাতে প্রশ্ন ছিল সেটা নিয়েও কথা বললাম। তো শেষে আমরা আলোচনা শুরু করেছিলাম যে বাফার দ্রবণ। সব থেকে বড় একটা বিষয় যে আমি তোমাদের কাছ থেকে আলোচনা করার সময় কোনো রেসপন্স পাইনি। রেসপন্স না পেলে আসলে এক সময় তো যেহেতু তোমাদেরকে সবকিছু দেখাইতে হয়, তো তোমরা আসলে আমার সাথে আসো কিনা সেটাও বোঝা মুশকিল হয়ে যে তোমরা আসো কিনা। আর মাঝে মধ্যে রেসপন্স করলে তখন এটা সুবিধা হয় যে না তোমরা কথাগুলো শুনছো, আর কে কোথায় বোঝো না সেগুলো বলতে পারলে তো যে প্রশ্নগুলো সেও জানলো। আবার অনেকে যারা প্রশ্ন করার ইচ্ছা থাকে কিন্তু প্রশ্ন করে না, তাদের জন্য সুবিধা হলে এইভাবে তোমাদের রেসপন্স করা উচিত। রেসপন্স করলে আমরাও বুঝতে পারি যে হ্যাঁ তাহলে একটা জিনিস তোমাদেরকে আমরা রেসপেক্ট করলাম, তোমাদেরকে যে বোঝাতে পারলাম বা তোমাদের বোঝার চেষ্টা করলে এটা আমরা বুঝে নিতে পারি। তো একেবারেই চুপচাপ তোমরা থাকলে আসলে এটা কিন্তু ঠিক না। তোমরা না বুঝলে আমাকে প্রশ্ন করবে, এই জন্যই তো তোমাদের জন্য এই এই ধরনের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। না নাহলে তো আগে যেরকম আমরা লাইভ ক্লাস নিতাম, আমরা ক্লাস নিয়ে তোমাদেরকে এতে ছেড়ে দিতাম, নেটে ছেড়ে দিতাম, ইউটিউবে ছেড়ে দিতাম, তোমরা সেখান থেকে দেখতে। তো তাহলে তো সেটাই ভালো ছিল। তাহলে তোমাদেরকে তাহলে সেখানে আমরা বোর্ডে লেখার সুযোগ ছিল, একটা জিনিস আমরা বারবার ঘুরে ফিরে সেটা তো এখন তো আমরা মানে মানে করতে করা যায় কিন্তু করতে গেলে টাইমের একটা সময় ইয়া হয়ে যায়, অপচয় হয়ে যায়। তো যাই হোক এই বাফার দ্রবণের যে কথা বলছিলাম এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা তো তোমরাও তো জিজ্ঞেস করোনি, আমি তো বুঝতে পারছি না যে আছে কিনা। আমি তো মনে করছিলাম যে আজকে তোমাদের ক্ষারীয় ব্যাপারটা নিয়ে একটু কথা বলো, কিন্তু প্রশ্ন যেভাবে তোমরা লিখলে তাতে তো এখন মনে হচ্ছে যে অম্লীয় ব্যাপার নিয়ে তোমাদের সমস্যা দূর হয়েছে কিনা এটাই তো বুঝতে পারছি না। অম্লীয় ব্যাপার নিয়ে যে কথা বলেছিলাম যে অম্লীয় ব্যাপারটা কি সেখানে ইয়া তোমরা একটু বলতে পারবে যে বাফার দ্রবণ যে আমরা তৈরি করি, বাফার দ্রবণ তো দুই রকম, তো সবাই মনে আছে কিনা জানি না। তো এই বাফার দুই ধরনের মধ্যে একটা হচ্ছে অম্লীয়, একটা হচ্ছে ক্ষারীয়। তো এই বাফার দ্রবণগুলো তৈরি করে কেমন ধরনের বস্তু দিয়ে সেটা কি তোমাদের মনে আছে কারো, যে অম্লীয় বাফার কি দিয়ে তৈরি করে, ক্ষারীয় বাফার কি দিয়ে তৈরি করে, মনে আছে কারো? হ্যাঁ কেউ বলতে পারবা? আমি কিন্তু কথাগুলো কিন্তু একাধিকবার কিন্তু বলেছিলাম যে ক্ষারীয় বাফারটা তুমি কি দিয়ে তৈরি করবে, অম্লীয় বাফার তুমি কি দিয়ে তৈরি করবে, একাধিকবার কিন্তু বলেছিলাম। দেখো তোমরা কেউ কিন্তু রেসপন্স করলে না। তো এগুলো তার মানে কি যে আমাদের কথা তোমরা যদিও শোনো কিন্তু এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো না। কিন্তু আমি কিন্তু বেশ কয়েকবার বলেছি যে তোমাদের এখানে আমরা যে আলোচনা করি সেই প্রশ্নগুলি আলোচনা করা হয় যেগুলো তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে, কাজে লাগার সম্ভাবনাটা বেশি। এই চ্যাপ্টারের মধ্যে অনেক জিনিস আছে যেগুলো তোমাদের পরীক্ষাতে কাজে আসবে না, পরবর্তীতে লাগবে, এডমিশন টেস্ট যখন দিবে তখন হয়তো লাগবে, কিন্তু আগে তো পাস করা দরকার। পাসটা যদি তুমি না করতে তাহলে পরীক্ষা দিলে পরীক্ষাতে ভালো করতে পারবে, তাহলে তুমি যেগুলো পড়ার দরকার বা পড়লে তোমাদের কাজে আসবে সেগুলোই যদি তুমি কমপ্লিট করতে না পারো, আর যেগুলো অনেক পরে কাজে লাগবে সেগুলো তুমি এখন জেনে কি করবা? আগে প্রথমটা তারপরে পরেরটা তারপরে পরে এইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ অগ্রসর হতে হবে। তো যেটা প্রয়োজন আগে সেটা আমরা আলোচনা করছি, সেটা যদি তুমি একদম আপ টু এত ডেট থাকতে পারো তাহলে তো আমরা নিশ্চয়ই আস্তে আস্তে আবার যেগুলো মানে একটু মানে পরে গিয়ে প্রয়োজন হবে সেগুলো আমরা আলোচনা করতে পারি। যে প্রথম যে ধাপের যেগুলো সেগুলো একদম কমপ্লিট হয়ে গেল, তারপরে আবার দ্বিতীয় ধাপে যেগুলো তোমাদের একটু পরে দরকার হবে সেগুলো আমরা আলোচনা শুরু করলাম, এরকম ভাবে করা যায়। এটা যদি তোমরা যদি আমাদের সহযোগিতা করো, আলোচনা করলাম যে স্যার এটা কমপ্লিট হয়ে গেছে বা আমি এই যে বলতে পারি বা প্রশ্ন করে আমি বলে দিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারি হ্যাঁ আসলে বিষয়টা ঠিক আছে। কিন্তু তোমরা তো আসলে আমার সাথে তো রেসপন্স করো না, কোনো শেয়ারই তো করো না। তাহলে এই বাফার দ্রবণে যখন প্রশ্ন করলাম তোমরা কিন্তু জবাব দিতে পারলাম না। যে অম্লীয় বাফার আমরা বলছিলাম যে হ্যাঁ একটা অম্ল লাগবে এবং সেই অম্লের একটা ক্ষার লাগবে, আর এই অম্লটা হচ্ছে একটা বিশেষ ধরনের অম্ল, কি এটা হচ্ছে দুর্বল অম্ল। অবশ্যই বাফার দ্রবণ তৈরির সময় আমরা কি করব যে ওই শক্তিশালী অম্ল বা শক্তিশালী ক্ষার আমরা ব্যবহার করতে পারবো না। কেন ব্যবহার করতে পারবো তারও একটা জবাব আছে, কিন্তু সেটা আমি এখন আর দেবো না। তো আমাদের লাগবে কি
যদি আমরা অম্লীয় ব্যবহার তৈরি করতে যাই একটা দুর্বল অম্ল লাগবে এবং সেই অম্ল একটা লবণ। তো এখন দুর্বল অম্লের মধ্যে আমরা একটা জৈব একটা অম্লের কথা বলছি। জৈব অম্লগুলো সাধারণত দুর্বলই হয়, এই জন্য একটা জৈব অম্লের কথা বলেছি এবং এই জৈব অম্ল থেকে একটা লবণ পাওয়া যায় সেই লবণের কথা আমরা বলেছি। যেমন এই ছিল এসিটিক অ্যাসিড বা ইথানয়েড, তোমার ইথানয়েড, তোমার ইথানোয়িক অ্যাসিড, আর একটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েড। এই হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, এসিটিক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড, আর সোডিয়াম অ্যাসিটেট এটা হচ্ছে তার একটা লবণ। আর লবণের কথা বলছিলাম যে এর সবল দুর্বল কথা আমরা বলবো না, এটাকে আমরা সবসময় সবল হিসেবেই জানবো। তাহলে আমরা দেখলাম যে দুইটা বস্তুর মধ্যে একটা হচ্ছে সবল প্রকৃতির, একটা হচ্ছে সবল প্রকৃতির, আর হচ্ছে দুর্বল প্রকৃতির। এই দুইটা জিনিস দিয়ে আনুপাতিক আমরা মিশ্রিত করে আনুপাতিক হারে, সেই আনুপাতিক হারে তার একটা